ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার পর্ব ৩৪। আকাশ যেন হাহাকার করে কেঁদে চলেছে, চারদিক ঘন অন্ধকারে ঢাকা। দূরে পাহাড়ের গায়ে বৃষ্টির ধারা নেমে আসছে। প্রকৃতি এক অদ্ভুত ভয়ঙ্কর সৌন্দর্যে ভরে উঠেছে। বৃষ্টির ফোঁটা টিনের ছাদে পড়ছে টুপটাপ শব্দে, আর সেই শব্দ যেন ক্যালিয়নের ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে। সে ঘরের ভেতর এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, প্রতিটা ঘর, বারান্দা, রান্নাঘর সব জায়গায় খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও তার রেড ওয়াইন নেই। ক্যালিয়নের বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত আতঙ্ক জন্ম নিল। চোখে মুখে ভয়ের ছায়া ফুটে উঠল, মনের ভেতর ভয়ঙ্কর এক চিন্তা ঘুরপাক খেতে লাগলো। না না, এমনটা কখনো হবে না। সে আমাকে ছেড়ে যেতে পারে না। সে আমাকে ভালোবাসে, সে আমার। অনেক সাধনার পর আমি তাকে পেয়েছি। এবার আর আমি তাকে হারাতে পারবো না। না, পারবো না। ক্যালিওনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে ঘরের ভেতর দৌড়াচ্ছে, এক একটা দরজা খুলে খুঁজছে, প্রতিটা কোণে তাকাচ্ছে, কণ্ঠ ভেঙে যাচ্ছে আতঙ্কে। তবুও সে ডাকতে থাকে, রেড ওয়াইন, রেড ওয়াইন, তুমি কোথায়? প্রকৃতির সেই ভয়ঙ্কর সৌন্দর্য, ঝুম বৃষ্টি আর ক্যালিওনের তীব্র আতঙ্ক মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করলো কটেজ জুড়ে, যেন ভালোবাসার সঙ্গে ভয় ও বৃষ্টির মতো ঝরে পড়ছে। খুঁজতে খুঁজতে ক্যানিয়ন শেষমেশ কটেজের বাইরে বেরোলো। বৃষ্টির শব্দ যেন পুরো জঙ্গলের বুক কাঁপিয়ে তুলছে। তার চোখ হঠাৎই থেমে গেল। ফুলের বাগানের এক কোণে দাঁড়িয়ে ভিজছে রেড ওয়াইন। সাদা পোশাক ভিজে শরীরে লেগে আছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এক মুহূর্তের জন্য বুকের ভেতর জমে থাকা ভয় যেন গলে গেল। ক্যালিয়নের ঠোঁটে ফুটে উঠল শান্তির হাসি। ধীরে ধীরে এগিয়ে গেল সে। হৃদয়ের ভেতর যেন এক অদ্ভুত অনুভূতি জেগে উঠছে, ভালোবাসা, মোহ আর এক অজানা নেশা। ক্যালিয়ন নিজের কালো জ্যাকেট খুলে নিল, আলতো করে রেড ওয়াইনের মাথার উপর ধরে দিল। জ্যাকেটের ভিতরে এখন তারা দুজন, কেবল সে আর তার রেড ওয়াইন। মেয়েটি এতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল, বৃষ্টিকে যেন উপভোগ করছিল নীরবতায়। কিন্তু হঠাৎই অনুভব করলো তার গায়ে আর পানি পড়ছে না। ধীরে ধীরে চোখ খুলে তাকালো। সামনে ক্যালিয়ন, ভেজা চুল থেকে পানি ঝরছে, কিন্তু তার চোখ শুধু তাকিয়ে আছে রেড ওয়াইনের দিকে। তাদের মাথায় একই জ্যাকেটের নিচে দুজন একেবারে কাছে চলে এলো। দূরত্ব এতটাই কমে গেল যে নিঃশ্বাসের উষ্ণতা মিশে যাচ্ছে একে অপরের সঙ্গে। ক্যালিনের চোখে ভেসে উঠল নেশার ছোঁয়া। ধীরে ধীরে সে ঝুঁকে এলো, রেড ওয়াইনের ঠোঁটের দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটির বুকের ভেতর কেঁপে উঠল এক অদ্ভুত অনুভূতি, যেন কিছু একটা ঠিক হচ্ছে না। শরীরের ভেতর দোলা দিল অপরিচিত এক ভয়। সে তড়িঘড়ি করে সরে গেল ক্যালিয়নের কাছ থেকে। রেড ওয়াইনকে এভাবে দূরে সরে যেতে দেখে ক্যালিয়নের হুঁশ ফিরল, তার বুক ভেঙে গেল। তবু সে নিজেকে সামলে নিল, গভীর শ্বাস নিয়ে পেছনে ফিরল। আমি তাকে চাই, তবে এভাবে নয়। আমি আমার রেড ওয়াইনকে কষ্ট দিয়ে নয়। কোনো কথা না বলে ক্যালিয়ন দ্রুত ভিতরে ফিরে গেল। পেছনে দাঁড়িয়ে রেড ওয়াইন ভিজতে থাকলো বৃষ্টিতে, আর কটেজের ভেতরে অন্ধকারের মতো নীরব হয়ে গেল ক্যালিয়নের হৃদয়। সারা রাত একবারও রুমে ফেরেনি ড্যানিয়েল। ফেরেনি বললে পুরোটা সত্যি হবে না। সে এসেছিল, দরজায় বহুবার কড়া নেড়েছিল, কিন্তু ইসাবেলা একবারও সেই দরজা খোলেনি। ড্যানিয়েল চাইলে সহজে নিজের শক্তি খাটিয়ে দরজাটা ভেঙে ফেলতে পারত। তবুও সে তা করেনি, কারণ সে চেয়েছিল ইসাবেলাকে বিরক্ত না করতে। তাই সে নীরবে ফিরে গেছে। রাত কেটে নতুন ভোর আসে, তবুও ঝামেলা শেষ হয়নি। সকালের আলোয় দরজা খোলে না ইসাবেলা। ড্যানিয়েল দাঁড়িয়ে আছে দরজার সামনে। এবার রাগ চেপে বসে তার মাথায়। কাল দুপুর থেকে ইসাবেলা কিছু খায়নি, রাতভর না খেয়ে থেকেছে। রাতে সে কিছু বলেনি, চুপ ছিল, কিন্তু এখন রাগ হচ্ছে কেন এতক্ষণ না খেয়ে থাকা। অবশেষে আর দেরি না করে সে নিজের শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে দেখতে পায় ইসাবেলা চুপচাপ খাটের উপর বসে আছে। ড্যানিয়েল ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। ইসাবেলা চোখ তুলে একবারও তাকায় না, চুপচাপ সেভাবেই বসে আছে, যেন রুমে আর কেউ নেই। এমন ভঙ্গিতে অন্যদিকে মুখ ফিরিয়ে ড্যানিয়েল আস্তে স্বরে বলে ওঠে, ইসাবেলা, চলো, খেতে চলো। কোনো সাড়া নেই। ইসাবেলা যেন শুনতেই পাচ্ছে না, নির্লিপ্ত দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে থাকে। ড্যানিয়েল আবার বলে, চলো, যাবে না? কাল থেকে কিছুই খাওনি, চলো, খেতে চলো। তবুও ইসাবেলা নীরব, একটু নড়ে না, যেন তার কান পর্যন্ত পৌঁছায় না সেই ডাক। অবশেষে ড্যানিয়েল এগিয়ে এসে আস্তে করে তার হাত ধরে বলে, চলো। তখনই ইসাবেলা ঝটকে মেরে হাত ছেড়ে দেয়। দূরে সরে গিয়ে কাপা কণ্ঠে বলে ওঠে, আমি খাবো না। আমার জন্য আপনার দরদ দেখাতে হবে না। আপনি চলে যান এখান থেকে। আমি খাবো না বলেছি তো, খাবো না। ঘর ভরে ওঠে তার কণ্ঠের প্রতিবাদে। ড্যানিয়েল স্তব্ধ হয়ে দাঁড়ায় কিছুক্ষণ। এই মেয়েরা তো জেদ কোত্থেকে হলো। ড্যানিয়েল এবার রেগে যায়, রাগে দাসীদের ডেকে আদেশ করে খাবার নিয়ে আসার জন্য।
দাসীরা তার কথা মতো দ্রুত খাবার নিয়ে আসে। ড্যানিয়েল নিজের হাতে খাবার তুলে নেয়, ইসাবেলার মুখের সামনে বাড়িয়ে ধরে। কিন্তু ইসাবেলা মুখ ফিরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলে, আমি খাবো না বলেছি না, মানে আমি খাবো না। ড্যানিয়েলের চোখে রাগের ঝড় নামে। তোমার মতামত কে জানতে চেয়েছে? আমি বলেছি তোমাকে খেতে হবে, মানে তোমাকে খেতেই হবে। সে আবারও খাবার ইসাবেলার মুখের সামনে ধরে, কিন্তু ইসাবেলা এবারও মুখ ঘুরিয়ে নেয়। তখনই ড্যানিয়েল ক্ষোভে তার চোয়াল শক্ত করে চেপে ধরে, মুখ ঘুরিয়ে জোর করে খাবার পুড়ে দেয়। ইসাবেলার চোখ ভরা অশ্রু নিয়ে চেষ্টা করে খাবারটা ফেলে দিতে। ড্যানিয়েল গর্জে ওঠে, যদি এই খাবারটা মুখ থেকে ফেলতে চাও তবে মনে রেখো আরও ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। ভাবছো না খেয়ে থাকতে পারবে? কখনোই না। আমি চাইলে খারাপ রূপ দেখাতে পারি, তবে সেটা আমাকে বাধ্য করো না, চুপচাপ খেয়ে নাও। ড্যানিয়েলের হুমকিতে ইসাবেলার এবার একটু ভয় পায়, তাই না চাইতেও ইসাবেলা গিলে ফেলে খাবারটা। তার কণ্ঠে তিক্ততা ঝরে, কি আর খারাপ করা বাকি রেখেছেন আমার সাথে? এখন তো শুধু এই জীবনটাই আছে, এটাও নিয়ে নিন, পুরোপুরি শেষ করে দিন আমায়। এটা ছাড়া আর পারবেনই বা কি? ড্যানিয়েল ঠান্ডা অথচ ভয়ঙ্কর স্বরে উত্তর দেয়, তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি আর কি না। তাই আমার রাগ বাড়িও না, বলছি খাবারটা চুপচাপ খেয়ে নাও। ইসাবেলা মানতে চায় না। অবশেষে বাধ্য হয় ড্যানিয়েলের জোরে খেতে। খাওয়া শেষ হলে রুম থেকে বেরোনোর আগে ড্যানিয়েল ফিরে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে ওঠে, চাইলে তুমি পাগলামো করতে পারো, কিন্তু এটা মাথায় ঢুকিয়ে নাও, না খেয়ে তুমি এখানে থাকতে পারবে না। তুমি যেহেতু এখানে আছো, তাহলে আমার নিয়ম মেনে আমার কথা মতোই তোমার জীবনযাপন করতে হবে। ইসাবেলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ড্যানিয়েল রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে রকিং চেয়ারে বসেই দুলছিল ওয়াসফান। তার মনে একটাই ভাবনা, তার সেই লিটিল মনস্টারকে হারিয়ে যাওয়া দিনটা নিয়ে। ওয়াসফান চোখ বন্ধ করতেই তার সামনে ভেসে উঠল সেই দিনের বিভীষিকাময় দৃশ্য। রাজপ্রাসাদে সেদিন অন্য এক রাজ্যের গুপ্তচর ঢুকে গিয়েছিল, আর তাই আয়রাক তাকে ডেকে পাঠিয়েছিল। তবে সে রাজপ্রাসাদে এসে সবটা সামলে নিয়ে কাজ শেষ করে সে রওনা হয়েছিল মধুপুরগড় গ্রামের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছেই অর্ষার বাড়ির সামনের দৃশ্য যেন তাকে অজানা অশুভ শিহরণে আচ্ছন্ন করে দিল। চারিদিকে কোলাহল, মানুষের আর্তচিৎকার, কেউ বলছে সব শেষ হয়ে গেল, পরিবার শেষ হয়ে গেল। এই কথাগুলো যেন শূন্য আকাশে প্রতিধ্বনির মতো বাজতে থাকলো ওয়াসফানের কানে। সে আর স্থির থাকতে পারল না, পাগলের মতো ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। আর তখনই তার চোখের সামনে ধরা দিল এক মহা দুঃস্বপ্ন। অর্ষার বাড়ি দাউ দাউ করে জ্বলছে আগুনে, শিখাগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে, চারপাশ কাঁপিয়ে দিচ্ছে ক্রুদ্ধ গর্জনে। ওয়াসফান থমকে দাঁড়িয়ে রইল, তার বুকের ভেতরে যেন হৃৎপিণ্ড থেমে গেল। চোখের সামনে এই দৃশ্যকে নিজের বিশ্বাসে আর মানাতে পারল না সে। তার সমগ্র সত্তা কেঁপে উঠল, আর নিঃশ্বাস যেন বুকের ভেতরেই কোথাও আটকে গেল। এক মুহূর্ত পর ওয়াসফান পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল দাউ দাউ করা আগুনের ভেতর। তার লিটিল মনস্টারকে বাঁচানোর তাড়নায় সে ভুলে গেল সবচেয়ে ভয়ঙ্কর সত্য, সে একজন জিন হলেও আগুনই তার সবচেয়ে বড় শত্রু। নিজের আগুন দিয়ে সে দুনিয়াকে পুড়িয়ে দিতে পারবে, কিন্তু প্রকৃতির আগুনের কাছে জিনেরা দুর্বল। সাধারণ কোনো জিন হলে এতক্ষণে আগুনের তাপে ছাই হয়ে যেত, কিন্তু ওয়াসফান জিনদের বাদশা, তাই মৃত্যুর আগুন তাকে নিতে পারল না। তবু তার শরীরের অনেকাংশ দগ্ধ হয়ে ছায়ের মতো পুড়ে যাচ্ছিল। যন্ত্রণা ছিল ভয়ঙ্কর, তবু মুখে কোনো শব্দ বের হলো না, কারণ বুকের ভেতরে যন্ত্রণা, প্রিয়জন হারানোর যন্ত্রণা, সেই দাহের চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর ছিল। ভেতরে ঢুকে সে উন্মাদের মতো ঘর থেকে ঘর খুঁজতে লাগলো, আর তখনই তার চোখে পড়ল মেঝেতে পড়ে আছে তিনটি নিথর দেহ। দুইটি দেহ অর্ষার বাবা মায়ের, আর একটি ছোট শরীর অর্ষার ভাই। সবকিছু আগুনে নিঃশেষ, তবু স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের পরিচয়। ওয়াসফানের বুকটা হাহাকারে ভরে উঠল, কিন্তু তবুও তার চোখ অর্ষাকে খুঁজছিল, প্রাণপণে খুঁজল প্রতিটি কোণ, প্রতিটি ছায়া, কিন্তু কোথাও অর্ষা নেই। সেই মুহূর্তে তার মনে ক্ষীণ আশার আলো জ্বলে উঠল, না, আমার লিটিল মনস্টার বেঁচে আছে, এখানে নেই মানে বাইরে কোথাও আছে। সঙ্গে সঙ্গে সে ছুটে বেরিয়ে এলো, তার শরীর পুড়ে যাচ্ছে, দগ্ধ মাংস থেকে ভয়ঙ্কর যন্ত্রণা ছড়াচ্ছে, কিন্তু সে যেন কিছুই টের পাচ্ছে না। সে তার জাদুশক্তি দিয়ে আয়রাককে নিজের কাছে ডেকে পাঠালো, ভয়ঙ্কর লাল চোখে তাকিয়ে কেবল বলল, পুরো জঙ্গল চষে ফেলো, আমার লিটিল মনস্টারকে খুঁজে বের করো এখনই। আয়রাক বিন্দুমাত্র দেরি করল না, তারাও ছুটল চারদিক জুড়ে উন্মাদের মতো। ওয়াসফা নিজেও প্রতিটি গাছের ফাঁক, প্রতিটি ছায়া, প্রতিটি মাটির নিচে খুঁজে বেড়ালো, শুধু একটাই আশা নিয়ে, আমার লিটিল মনস্টার, কোথাও না কোথাও তুমি আছো। পুরো জঙ্গল খুঁজে অর্ষার কোনো চিহ্ন পেল না ওয়াসফান, মাথায় দুশ্চিন্তা আগুন হয়ে জ্বলে উঠল তার ভেতরে। শেষমেশ সে নিজের জাদুশক্তি ব্যবহার করলো।
হাতে তৈরি করলো আগুনের এক গোলক। সেই গোলক থেকেই দেখতে শুরু করলো কয়েক ঘন্টা আগে আসলে কি ঘটেছিল অর্ষার ঘরে। গোলকের ভিতর ভেসে উঠল বিভীষিকার ছবি। অর্ষা তখন সবে ঘুমিয়েছে, শরীর ব্যথায় ভাঙা, তবুও শান্ত ঘুম। কিন্তু আচমকাই বাইরে অদ্ভুত এক শব্দে ঘুম ভেঙে যায় তার। ক্লান্ত শরীর নিয়ে টলতে টলতে দরজার বাইরে আসতেই তার চোখে পড়ে বীভৎস দৃশ্য। মেঝেতে নিথর পড়ে আছে তার বাবা ও মা, তাদের নিথর দেহ থেকে টলটল করে গড়িয়ে পড়ছে রক্ত। আঘাতের চিহ্নে বোঝা যাচ্ছিল ধারালো ছুরির নির্মম খেলা। অর্ষার বুকটা আঁতকে উঠল, গলার ভেতর থেকে বেরিয়ে এলো হাহাকারের চিৎকার। আর সেই চিৎকারের দিকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে দানব, সেই জিন ওয়াসফান যার হাত কেটে দিয়েছিল সেদিন অর্ষার সঙ্গে কথা বলার অপরাধে। এবার সে এসেছে প্রতিশোধের জন্য। এক হাতে ধারালো ছুরি দিয়ে ধরে আছে ফারাজের গলার কাছে অর্ষার ভাই। অর্ষার চিৎকারে তার গলা কেঁপে উঠল। আপনি কেন কেন মারলেন ওনাদের? কি চাই আপনার? দয়া করে আমার ভাইকে ছেড়ে দিন। দানবীয় হাসি ঝরিয়ে জিনটি উত্তর দিল, আমার চাই তুই, তোর শরীরটা, তোর রক্তটা, তোর প্রতিটা নিঃশ্বাস আমার চাই। বল, আমাকে দিবি কি দিবি না? অর্ষা কাঁপতে কাঁপতে মাথা নাড়িয়ে চেঁচিয়ে উঠল, না, আমি মরে গেলেও নিজেকে তোর মতো পিশাচের হাতে তুলে দেব না। ওকে ছেড়ে দে, আর নয়তো ওয়াসফান জানলে তোকে ভয়ঙ্কর মৃত্যু দিবে। কিন্তু সেই দানব বাঁকা হেসে ছুরি চালিয়ে দিল ফারাজের গলায়। এক মুহূর্তে ভাইয়ের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। অর্ষা ঝাঁপিয়ে পড়ে ভাইকে বুকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে ডেকে উঠল, বাবা, মা, ভাই, তোমরা ফিরো, আমাকে ছেড়ে যেও না। ঠিক তখনই দানব তার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে মাটিতে ফেলে দিল। দাঁত বের করে বিষাক্ত হাসি হেসে বলল, তুই আমাকে ওয়াসফানের ভয় দেখাস? নে, মেরে দিলাম তোর পরিবার। এবার তোর পালা, দেখি তোর ওয়াসফান আমার কোন বালটা ছিঁড়তে পারে। এবার তোকে আর কেউ বাঁচাতে আসবে না। এবার সব কিছুই দিবি আমাকে, তোর শরীর, তোর আত্মা, তোর জীবন। সঙ্গে সঙ্গে জিনটা তার জামার বুক ছিঁড়ে ফেলল। অর্ষার বুক কেঁপে উঠল আতঙ্কে। সে বুঝে গেল এখানে থাকলে শুধু জীবন নয়, ইজ্জতও যাবে। আর সে এই মুখ নিয়ে ওয়াসফানের সামনে কোনোদিন দাঁড়াতে পারবে না। হঠাৎ সাহস জোগাড় করে পাশে পড়ে থাকা ভারী কাঠটা হাতে তুলে নিল, সর্বশক্তি দিয়ে আঘাত করলো জিনের মাথায়। দানব কেঁপে উঠল, কিছুক্ষণের জন্য দিশেহারা হয়ে গেল। যদিও ওই আঘাত তার জন্য কিছুই না, তবে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। অবস্থার সুযোগ নিয়ে অর্ষা উঠে দৌড় দিল জঙ্গলের দিকে। তার পেছনে পেছনে হো হো করে হেসে ছুটতে লাগলো সেই জিন। তুই ভুলে যাচ্ছিস তুই মানুষ আর আমি জিন। যত দূরেই দৌড়াস না কেন আমার থেকে পালাতে পারবি না। তবুও দৌড়া দৌড়া, তোকে তাড়া করতে আমার বড়ই মজা লাগছে। অন্ধকার জঙ্গলে দৌড়াচ্ছে অর্ষা, আর তার পিছু পিছু নরকীয় হাসি নিয়ে ছুটে আসছে সেই দানব। দৌড়াতে দৌড়াতে অর্ষা পৌঁছে গেল জঙ্গলের শেষ প্রান্তে। তার সামনে হাহা করে ফুঁসে উঠছে গভীর এক খাদ। খাদের নিচে গর্জন করে বয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা। পানি এমন বেগে নামছে যেন অজস্র রক্তধারা ছুটে চলেছে মৃত্যুর দিকে। অর্ষা থমকে দাঁড়ালো, শ্বাসকষ্টে বুক ওঠানামা করছে দ্রুত। কিন্তু তার সামনে যে দৃশ্য তা যেন মৃত্যুর চেয়েও ভীতিকর। পেছনে দাঁড়িয়ে আছে সেই দানবীয় জিন। চোখে তার শিকারীর উন্মাদ আলো। সামনে খাদ, যেখানে ঝাঁপ দিলে নিশ্চিত মৃত্যু। একপাশে মৃত্যুর ছোবল, অন্য পাশে লাঞ্ছনার অভিশাপ। মুহূর্তেই অর্ষার মনে এলো এক ভয়ঙ্কর উপলব্ধি। এই দানবের হাতে মরার চেয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেওয়া ঢের ভালো। কিন্তু বুকটা হঠাৎ কেঁপে উঠল অন্য এক যন্ত্রণায়। শেষবার, শুধু শেষবার যদি কায়েস্ত সাহেবকে দেখতে পারতাম, তার বুকের উপর মাথা রেখে শেষ নিঃশ্বাস ফেলতে পারতাম, তবে আফসোস থাকতো না। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু, কিন্তু সময় নেই। এক মুহূর্তের মধ্যেই সে সিদ্ধান্ত নিল। শ্বাস টেনে বুক শক্ত করে চোখ বন্ধ করলো, আর দেরি না করে ঝাঁপ দিল পাহাড়ি খাদের গভীরে। অপ্রস্তুত হয়ে গেল সেই জিন। স্তম্ভিত চোখে দেখল তার শিকার নিজের হাতেই ঝাঁপিয়ে পড়ল মৃত্যুর দিকে। সে চিৎকার করে দৌড় দিল, হাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো অর্ষাকে, কিন্তু ততক্ষণে সব শেষ। অর্ষার দেহ বাতাস কেটে নিচে নেমে যাচ্ছিল দ্রুত। নিচে অপেক্ষায় ছিল গর্জন করা পানির স্রোত, আর তার বুক ভরে উঠছিল এক অদ্ভুত মুক্তির হাহাকারে। অন্যদিকে দাঁড়িয়ে থাকা জিন হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল, যেন এই দৃশ্যের জন্য তার প্রস্তুতি ছিল না। খাদের কিনারায় ছড়িয়ে রইল শুধু অর্ষার ঝাঁপ দেওয়ার প্রতিধ্বনি, যা মিলিয়ে গেল ঝর্ণার গর্জনের ভেতর। তবে নিচে পড়তে পড়তেই অর্ষার মনে হলো সে যেন নিজের ভেতরেই লিখে যাচ্ছে এক চিঠি, এক অদৃশ্য চিঠি যার প্রাপক শুধু একজন, তার কায়েস্ত সাহেব, তার প্রাণের ওয়াসফান। কিন্তু এই চিঠি কোনোদিনই হয়তো পৌঁছাবে না তার কাছে। এ কেবলই থেকে যাবে বাতাসে, তার শেষ নিঃশ্বাসের সাথে মিলেমিশে।
প্রিয় কায়েস্ত সাহেব, পারলে আমাকে ক্ষমা করবেন। আমি পারলাম না আপনার পাশে থেকে শেষ পর্যন্ত নিঃশ্বাস ফেলে যেতে, পারলাম না আজীবন আপনার হাত ধরে হাঁটতে। নিয়তির নিষ্ঠুর খেলায় আমাদের ভালোবাসা আজ এখানে এসে থেমে গেল। হয়তো আমাদের পথ চলার কেবল এইটুকুই ছিল, হয়তো পূর্ণতারও একটা সীমা থাকে। আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, কিন্তু ভাগ্য সেই পূর্ণতাকে এভাবে ছিন্ন করে দিল। জানি আমার মৃত্যুর পর আপনার পৃথিবী ফাঁকা হয়ে যাবে, আপনার নিঃশ্বাসে আর আলো থাকবে না। তবুও শেষ অনুরোধ, নিজেকে একবারে ভেঙে দেবেন না। ভেবে নিবেন আমি উপরে আছি, আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস দেখছি স্রষ্টার কাছ থেকে। আমি জানি আমার কষ্টের সাথে সাথে আপনিও জ্বলে পুড়ে যাবেন, হাজার চেষ্টাতেও হয়তো শান্ত হবেন না, কিন্তু চেষ্টা করবেন বেঁচে থাকতে, চেষ্টা করবেন খাওয়া দাওয়া ঠিক মতো করতে, ভালো থাকার ভান করবেন অন্তত। আমি চলে যাচ্ছি, তবে সাথে নিয়ে যাচ্ছি আপনার হৃদয়ে আপনার ভালোবাসা। আপনার বুকের ভেতর আমার জন্য যে অগ্নিঝরা যন্ত্রণা জমে উঠবে, সেই কষ্ট থেকে বেরোতে হয়তো আপনি পারবেন না, তবুও চাইবেন, চেষ্টা করবেন বাঁচতে। আর যদি পারেন, আপনাকে একা করে দিয়ে চলে যাওয়ার অপরাধে এই স্বার্থপর বেইমান আপনার মানবকন্যাটিকে একদিন মাপ করে দেবেন। ইতি আপনার আসক্তি, আপনার লাড্ডু, আপনার লিটিল মনস্টার। চিঠি শেষ হলো, চোখ থেকে ঝরে পড়ল অশ্রুবিন্দু। শেষবারের মতো বুকটা ভারী করে দিয়ে অর্ষার দেহ আছড়ে পড়ল পানির গর্জন ধ্বনির সাথে। স্রোতের দাপটে ধীরে ধীরে সে ভেসে যেতে লাগলো চিরতরে অদৃশ্যের পথে। জিনটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পাহাড় চূড়ায়, তার চোখ যেন এখনো বিশ্বাস করতে পারছে না। একজন মানুষ, একটি মেয়ে, নিজের মৃত্যু নিশ্চিত জেনেও এমন সিদ্ধান্ত নিতে পারে। নিচে ঝর্ণার গর্জন, ফেনিল স্রোতে ভেসে যাচ্ছে অর্ষার শরীর, আর তার কানের দুলটাও যেন পানির ঢেউকে সাথে নিয়ে অদৃশ্যের পথে বিলীন হয়ে গেল। জিনটা অবাক হয়ে তাকিয়ে থাকে এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণেই সে বাস্তবে ফিরে আসে। এখন আর কিছুই করার নেই, এমন উচ্চতা থেকে পড়ে কোনো মানুষ বেঁচে থাকে না, এটাই স্বাভাবিক। তারপর আর কোনো শব্দ না করে, আর কোনো চিহ্ন না রেখে ধীরে ধীরে সরে যেতে থাকে সে অদৃশ্য গন্তব্যের দিকে, যেন কিছুই ঘটেনি, যেন এই পৃথিবী থেকে আরেকটি প্রাণ হারিয়ে যাওয়া তার কাছে কোনো ব্যাপারই নয়। অর্ষা ধীরে ধীরে স্রোতের গভীরে তলিয়ে যাচ্ছিল, কোথাও এক বিন্দু আলো পর্যন্ত পৌঁছাতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই ওয়াসফানের হাতে ধরা আগুনের বলটা হঠাৎই কালো হয়ে ওঠে। দৃশ্য যেন আধারে ঢেকে যায়, আর কিছুই তার চোখে ধরা দেয় না। ওয়াসফানের বুক ধকধক করে উঠল, শক্তি প্রয়োগ করলো বারবার, কিন্তু বলের ভেতরে কিছুই দেখা গেল না, শুধু অন্ধকার, শুধু শূন্যতা। সে আর স্থির থাকতে পারল না, গর্জে উঠল, আয়রাককে আদেশ করল, জঙ্গলে পুরো চারিদিক তন্ন তন্ন করে খুঁজে দেখো, এক মুহূর্তও দেরি করবে না, আমার লিটিল মনস্টারকে খুঁজে বের করো। আয়রাক সম্মতি জানিয়ে উধাও হয়ে গেল জঙ্গলের দিকে, কিন্তু ওয়াসফান আর দাঁড়িয়ে রইল না, পাগলের মতো ছুটে গিয়ে ঝাঁপ দিল পাহাড় থেকে সেই গর্জনরত পানির স্রোতে। সে খুঁজে ফেলল প্রতিটি কোণ, গভীর থেকে গভীরতর আধার। তার নিঃশ্বাস শেষ হয়ে আসছিল, তবু খোঁজা থামালো না। কিন্তু কোথাও নেই অর্ষা, কোথাও নেই তার নিঃশ্বাসের ছায়াটুকু। ভয়ঙ্কর অস্থিরতা গ্রাস করলো ওয়াসফানকে। সে উঠে এলো পানির বুক চিরে, আবার শক্তি প্রয়োগ করলো হাতে ধরা বলের উপর, কিন্তু না, সেটা এখনো কালো অন্ধকারের গভীর শূন্যতা ছাড়া আর কিছুই দেখাচ্ছে না। রাগে যন্ত্রণায় গর্জে উঠল ওয়াসফান, ছুঁড়ে ফেলে দিল সেই বলটাকে শূন্যে। পাহাড়ের বুক জুড়ে প্রতিধ্বনি হলো তার হুঙ্কার। এরপর আবার ঝাঁপ দিল সে, আবার খুঁজল প্রত্যেকটা অচেনা কোণায়, প্রত্যেকটা পানির গহ্বরে, কিন্তু না, নেই অর্ষা, কোনো নাম, কোনো গন্ধ, কোনো চিহ্নও নেই। সে এবার উঠে আসে, অস্থিরতা তার শরীর জুড়ে রক্তের মতো দপদপ করে জ্বলতে থাকে। তার চোখ লাল, বুক হাহাকার, যেন পুরো পৃথিবীকে ভস্ম করে ফেলবে এক মুহূর্তে। সে উপরে উঠতেই দেখতে পেল আয়রাক চুপচাপ দাঁড়িয়ে আছে। অস্থির কণ্ঠে ওয়াসমান জিজ্ঞেস করে উঠল, কি হয়েছে আয়রাক? লিটিল মনস্টারকে কি কোনো জায়গায় খুঁজে পেয়েছিস? কি হয়েছে বল না। আয়রা কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, না বাদশাহ, রানীর কোনো খোঁজ পাইনি, তবে আশেপাশের মানুষ বলাবলি করছিল ঝর্ণার নিচের ওই পানির তলদেশে নাকি অনেক কুমিরের বাস। তাই আমার কি মনে হয় জানেন, এতক্ষণ যাবৎ যেহেতু রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মনে হয় হয়তো তাকে কোনো কুমির। আয়রাকার বাকিটা বলার সুযোগ পেল না, তার আগেই ওয়াসফান বজ্রকণ্ঠে চিৎকার করে তার গলা চেপে ধরল, চুপ, আমার লিটিল মনস্টার কোথাও যেতে পারে না, ওর কিছু হয়নি, ও মরতে পারে না। তুই কিভাবে ভাবলি যে ও মারা গেছে? ও একদম ঠিক আছে, ও আমার কাছে ফিরেই আসবে, দেখিস।
ধীরে ধীরে ওয়াসফান আইরাকের গলা ছেড়ে দিল। আইরাক হাঁপাতে হাঁপাতে কাশতে শুরু করলো। ওয়াসফান ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। তার চোখে জ্বলন্ত কিছু, তবে সেটা পানি নয়, স্পষ্ট বোঝা যায় তার মাথা যেন কিছুটা নিচু হয়ে যায়, আর ঠোঁটের ফাঁকে দিয়ে বেরিয়ে আসে অদ্ভুত কিছু কথা। আইরাক, আমার লিটিল মনস্টারকে আমার কাছে ফিরিয়ে দে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তুই আমার কাছে যে কোনো মূল্যে আমার লাড্ডুকে ফিরিয়ে এনে দে। আর যদি ওকে এনে দিতে না পারিস, তাহলে আমার এই শেষ নিঃশ্বাসটুকুও কেড়ে নে। আমি চাই না এই দুনিয়ায় বেঁচে থাকতে। দেখ, আমার লাড্ডু আমাকে ছেড়ে চলে যাচ্ছে। দেখ, ও আমাকে রেখে যাচ্ছে। এরকম নিঃশ্বাসের সঙ্গে আমি বেঁচে থাকতে চাই না। এই নিঃশ্বাস নিয়ে তুই আমাকে মেরে দে। আমি আদেশ করছি আইরাক, আমার সব আদেশ পালন তো তুই করিস, আর তাই মেরে দে আমায়। আমি চাই আমার লিটল মনস্টারের কবরে একই সাথে দুজনকে দাফন করে দেয়া হোক। আমাকে আমার লিটল মনস্টারের কবরে রেখে দিয়ে আয় আইরাক। দেখ, ওকে ছাড়া আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাই তুই আমার এই শ্বাসটুকুই কেড়ে নে না, তাহলেই তো থাকবে না আর কোনো কষ্ট। কথাগুলো বলতে বলতে হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে। আগুনে পুরো দগ্ধ শরীর, তার উপর আবার সেই ক্ষত, পানিতে ঝাঁপিয়ে পড়া অর্ষাকে না পাওয়ার চিন্তা, এই সব কষ্ট অবশেষে তার শরীর আর সহ্য করতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে সে। এই প্রথম সেই সব ভয়ঙ্কর জিনের বাদশাও জ্ঞান হারালো, যাকে কেউ হাজার আঘাত, হাজারবার কষ্ট দিয়ে কখনো এক চুলো ভাঙতে পারেনি, কখনো তাকে তার ভয়ঙ্কর হিংস্রতা থেকে এক চুলো নড়াতে পারেনি। সেই ভয়ঙ্কর বাদশা আজকে আর হারালো একটি সামান্য মানবকন্যার জন্য, যেই মানবকন্যাকে একদিন সে সহ্য করতে পারত না। কথাগুলো মনে মনে ভাবছিল আইরাক, আর ওয়াসফানকে তুলে নিয়ে যাচ্ছিল পারস্য রাজ্যের দিকে। বারান্দায় কাঠের রেল ধরে দাঁড়িয়ে ক্যালিয়ন আকাশের দিকে তাকিয়ে আছে। রাতের আকাশে মেঘগুলো ভেসে যাচ্ছে ঝুম বৃষ্টির পর। তার মনে এক অদ্ভুত উত্তাপ, এক অস্থিরতা মনের গভীরে কোনো হিসাব মিলাচ্ছে। ঠিক এই মুহূর্তে সে ভাবছে কিছুক্ষণ আগে যা ঘটছিল, যা করতে যাচ্ছিল। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে অগোছালো চিন্তার ঝলক, আর মনে অনুশোচনা। সে জানে সে অর্ষাকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, সম্মান করে, যত্ন করে, আর কখনো তাকে অসম্মান করতে চাইবে না। এই 2 মাস ধরে সে কোনো ভয়ঙ্কর স্পর্শ করেনি, কোনো অসঙ্গত আচরণ করেনি। সে জানে তার ভালোবাসাকে অপবিত্র হতে দেবে না। সে চায় বিয়ে করে তারপর নিজেকে রেড ওয়াইনের কাছে ছুঁয়ে দেখতে। ক্যালিয়ন নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলে, অর্ষা অসুস্থ, তাই বিয়েটা করতে পারছি না। তবে এবার আর দেরি নয়, রাত যেন আর না হয়। খুব জলদি তাকে কিছু একটা বুঝিয়ে বিয়েতে রাজি করাতে হবে। তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব। অর্ষা যদিও জানে সে তার স্বামী, তবে সত্যি তা হয়নি। এই মিথ্যাটা যদি লুকাতে হয়, তবে আমাকে যেভাবেই হোক এটাকে সত্যি করতে হবে। অনেক সাধনার পরে আমি আমার রেড ওয়াইনকে নিজের কাছে পেয়েছি। যাই হোক, আমি ওকে হারাতে পারবো না। এবার অন্তত আমি তাকে পুরোপুরি নিজের কাছে ধরে রাখবো সারা জীবনের জন্য। তার চোখে ডিটারমিনেশনের আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ। বারান্দায় ঠান্ডা বাতাসে কেবল তার নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। হঠাৎই মনে হয়, যে স্বপ্নের জন্য এতদিন লড়াই করেছিল সেই স্বপ্ন আজ হাতের নাগালে। আর এবার আর কোনো দূরত্ব তাকে বিরক্ত করতে পারবে না। বারান্দার অন্ধকারে দাঁড়িয়ে ক্যানিয়নের মন শান্ত কিন্তু উত্তেজনা ভরা। তার চোখে ঝলমল করছে এক অদৃশ্য প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা, যে ভালোবাসা, আর যেটা কোনো শক্তি ভেঙে দিতে পারবে না। তার ভাবনার মাঝেই পাশে এসে দাঁড়ায় অর্ষা, আস্তে করে বলে ওঠে, আমি জানি তুমি কি ভাবছো। আসলে তখন আমি ইচ্ছে করে দূরে সরে যাইনি। আমি তো জানি তুমি আমার স্বামী, আমার উপর পুরো অধিকার তোমার আছে। আমাকে ছোঁয়ার অধিকার, ভালোবাসার অধিকার। তবু কেন যেন তখন ওই জিনিসটাই আমার মনে কিছু একটা হচ্ছিল। সেই জন্যই আমি দূরে সরে গিয়েছিলাম। তুমি রাগ করো না আমার উপর। আসলে আমি যখন থেকে একটু একটু করে সবটা মনে করতে পারছিলাম, তখন থেকে তো তুমি আমার স্মৃতিতে আছো। আর কোনো কিছুই তো আমার মনে নেই। প্রথমে আমি ভাবতাম তুমি আমার কেউ নও, কিন্তু যখন থেকে আমার স্মৃতি ফিরে এসেছে, সেই স্মৃতিতে শুধু তুমি আর আমি, আমাদের ভালোবাসার সব স্মৃতি আছে। তবুও কেন আজ আমি এরকম করলাম আমি জানি না। ক্যালিয়ন এবার অর্ষাকে টেনে জড়িয়ে ধরে। আরও পাগলি, আমি তো জানি আমার রেড ওয়াইন অসুস্থ ছিল, তাই কিছুই মনে করিনি। কিন্তু আর আমি রাগ করিনি, বরং ভালো হয়েছে। তুমি আমাকে কোনো ভুল করার থেকে আটকে দিয়েছো। তবে আমি একটা জিনিস ভেবেছি। আমি ভাবছি চলো আমরা আবার বিয়ে করি। আমাদের বিয়ের স্মৃতি তোমার মনে নেই, তাই আমরা আবার বিয়ে করি। তাহলে আর তোমার এমন কোনো সমস্যা হবে না, আর তুমি আমার কাছে আসতে আমার ছোঁয়ায়। বিয়ের কথাটা শুনে হঠাৎ অর্ষার মনটা খারাপ করলো কেন জানো।
মনে মনে ভাবলো, ও তো আমার ভালোবাসা, আমার স্বামী, তাহলে কেন মনটা এমন যন্ত্রণা দিচ্ছে? কিন্তু মুখে এসে বলে উঠল, হ্যাঁ চলো, আমরা আবার বিয়ে করব। আমি তোমাকে খুব ভালোবাসি ক্যালিয়ন। ক্যালিয়ন মুচকে এসে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মাই লাভ। অর্ষা হাসি নিয়ে ফিসফিস করে উত্তর দিল, আই লাভ ইউ টু। নিকারো রাজ্যে যেন অস্থিরতা নেমে এসেছে, চারিদিকে কোলাহল, সবাই ছোটাছুটি করছে, দাসীদের মুখে মুখে শোনা যাচ্ছে, ইসাবেলা পালিয়েছে, এখন কি করব? ডানিয়েল স্যার জানতে পারলে তো খবর আছে। আসলে ডানিয়েল একটু জরুরি কাজে রাজ্য থেকে বাইরে গিয়েছিলেন, আর সেই সুযোগেই সদ্ব্যবহার করে ইসাবেলা রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। একজন দাস ডানিয়েলকে জানাতেই ইসাবেলা রাজ্য ছেড়ে পালিয়েছে। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ডানিয়েলের মুখে রাগ থাকার কথা ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে রাগের বিন্দুমাত্র ফুটে ওঠে না, বরং তার ঠোঁটে জমে ওঠে একটি শীতল ভয়ঙ্কর হাসি। মনে মনে সে বলে ওঠে, তুমি কি ভেবেছো ইসাবেলা, তুমি আমার কাছ থেকে পালিয়ে মুক্তি পেয়ে যাবে? না, সেটা কখনোই হবে না। আমার এই জাল থেকে মুক্তি নেই তোমার জন্য, বরং এখন থেকে তুমি আরও ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে, শুধু এই পালানোর সাহস করার জন্য। তুমি কখনোই পালাতে পারবে না, তোমাকে আজীবন আমার হয়েই থাকতে হবে, আমার জান হয়ে, আমার হয়ে। গেট রেডি টু টেক মাই পানিশমেন্ট বেবি গার্ল।